জানিয়ে দেব এই মুহূর্তের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ ফাঁস। আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা। সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব ওয়াজেদ জয় তার নিজের নামে ১০,৪১১ নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের ২ সপ্তাহ আগে এই বাড়িটি ৩২ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় ৩২ কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। ৬ বেডরুম এবং ৪ বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা ১৭,৯০,০০০ মার্কিন ডলারে জয়ের থেকে ১১ অক্টোবর ২০২২ সালে বাড়িটি কিনে নেন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় ১৭,৯০,০০,০০০ টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় ৩০ মে ২০১৯ সালে তার ও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: ৬ বেডরুম এবং ৯টি বাথরুম সংশ্লিষ্ট ১২,৫০৭ স্কোয়ার ফিট ২.৫৬ একর জমির উপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল ২০০৭ সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ড উডের ফ্লোরে নির্মিত। পেটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই। ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ ১৫,৯৯৪ মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় ২৩,৮৬২ ডলার, অর্থাৎ প্রায় ২৪ লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি, অর্থাৎ ২০১৮ সাল থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব ওয়াজেদ জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত ৫ বছরে বাংলাদেশি টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন প্রায় ১,৮৩,৬১,০০০ টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন $3,50,000 দিয়ে কিনেছিলেন। ২০১০ সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব ওয়াজেদ জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায়, অর্থাৎ ৩২ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে, সে কোথায় নিরাপদে থাকবে। ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের ১ নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করেছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। পিনাকি আরও বলেন, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক সপ্তাহ আগে হয়নি। অবৈধভাবে দেশের টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে, সেটা গত ২-১ সপ্তাহে হয়নি। এটা হয়েছে অনেকদিন ধরে হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই। যারা এই টাকা পাচার করে আমেরিকায় পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল। কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি? নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে, বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে ৭ জানুয়ারি কারচুপির নির্বাচন করায় ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা। তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠিয়ে দিতে হবে। এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, আর বাকি টাকা
সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরিয়ে নিচ্ছে। কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠালে হাসিনা ও তার দলের লোকেরা টাকা ভাগ করতে পারবে না। যেই টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাচ্ছে সেই টাকা আমেরিকায় গিয়েছিল পাচার করা টাকা হিসেবে। এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। শুধু আমেরিকার আইনে না, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ। টাকা যেহেতু রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই একটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুব সহজ ব্যাপার। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আমেরিকার মানি লন্ডারিং আইনে ইউএস কোড সেকশন 1956 এর অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা আছে। ইন্টারপোলের সহযোগিতায় যৌথভাবে টাকা পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেফতার করে নিজের দেশে নিয়ে যাবে। ইন্টারপোলের একটা খবরে বলছে, পৃথিবীর 22টি দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটি অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পিনাকি বলেন, বাংলাদেশে হাসিনার শাসন জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। দেশে যে টাকা ফিরিয়ে এনেছে সেই টাকা জয় বাংলা হয়ে যাবেই, আর পশ্চিমা দুনিয়াতেও রাখতে পারবে না। একটা সময় ছিল যখন দুনিয়ার বিভিন্ন স্বৈর শাসকরা সুইজারল্যান্ডে কালো টাকা রাখত, সেই দিন বাকি খেয়েছে। সুইজারল্যান্ডে পাচার করার টাকা আমরা যেভাবে বাংলাদেশে ফিরিয়ে আনবো শুনেন। পিনাকি ভট্টাচার্য বলেন, শুধু সুইজারল্যান্ডে পাচার করার টাকাই না, উন্নত বিশ্বে পাচার করা সব টাকা ফেরত আনা যাবে। কিভাবে আমরা টাকা ফেরত আনবো আজকের আলাপ সেটা নিয়ে। সুইজারল্যান্ড থেকে তৃতীয় বিশ্বের লুট করা টাকা ফেরত আনার যে পদ্ধতিগত আন্তর্জাতিক আইনি কাঠামো, তার নাম হচ্ছে স্টার বা স্টোলেন অ্যাসেট রিকভারি। এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএন এর একটা উদ্যোগ, যেখানে সুইজারল্যান্ড একটা অংশীদার। এটা গেল আন্তর্জাতিক উদ্যোগ। আর সুইজারল্যান্ডের নিজস্ব সংস্থা আছে সুইজারল্যান্ডের বার্নে, তার নাম টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি। এটার কাছে বাটি চালান যাবে ছোট বড় সব চোরের জন্য। পিনাকি আরও বলেন, বাংলাদেশের সব মানুষ যারা সুইচ ব্যাংকে টাকা রেখেছেন, আমরা প্রথমে বুঝতে পারবো না কার টাকা ক্লিন আর কার টাকা ডার্টি। তাই টাস্ক ফোর্স অ্যাসেট রিকভারি এর মধ্যে বাটি চালান করা হবে। আর যারা আওয়ামী লীগের বিভিন্ন পদ পাওয়ার জন্য কোটি টাকা দিয়ে পদ কিনেছেন, এখন ছাত্রলীগের পদ কোটি টাকায় বিক্রি হয়। এই পদে থাকার জন্য আপনাদের ফাইল করা হবে ইলিকিটলি অ্যাকোয়ার্ড অ্যাসেটস অফ ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস, সংক্ষেপে পিইপি। এই পদ্ধতিতে হাইতির সাবেক একনায়ক দুভেলিয়াতের টাকা উদ্ধার করে হাইতিতে পাঠানো হয়েছে। ফিলিপাইনের মার্কোসের টাকা উদ্ধার করে ফিলিপাইনে পাঠানো হয়েছে। এটা যেই আইনে হয় তার নাম ফেডারেল অ্যাক্ট অন ফ্রিজিং অ্যান্ড রেস্টিটিউশন অন ইলিকিট অ্যাসেটস হেল্ড বাই ফরেন পলিটিক্যালি এক্সপোজড পারসনস। সব টাকা আগে ফিক্স করা হবে। কিভাবে কাজ করতে হবে খুব সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে এই আইনে। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, অ্যাসেটস রিকভারি এর মোট স্টেপ হচ্ছে 8টি। একটু সময় লাগে, কিন্তু যদি প্রমাণ করা যায় এটা দুর্নীতির টাকা, তাহলে অবশ্যই এই টাকা ফিরিয়ে আনা যায়।